হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু ক্লাস আসবে। তো আজকে তোমাদের সঙ্গে হাজির আছে বা আমি পাশেই তোমরা দেখতে পাচ্ছ সাদিক স্যার কিন্তু তোমাদের জিকে করাবে। জিকের একদম ডিএনএ করে ছাড়বে, প্রতিটা বিষয় কিন্তু তোমাদের ক্লিয়ার করে ছাড়বে। জিকে, হিস্ট্রি, পলিটি, তোমাদের ইকোনমি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হয়, আপকামিং এক্সামে তুমি কীভাবে সাকসেস পাবে। তুমি যদি সরকারি চাকরি টার্গেট এবারে হয়, তাহলে এবারে তুমি 2024-এ তুমি কীভাবে তুমি সিলেকশনটা নেবে, তার জন্য তোমার কিন্তু এই 2024-এ স্বপ্ন পূরণ করার জন্য তোমার ক্লাসগুলি করতে হবে। ওকে, তো আমি বেশি কিছু বলবো না। তো নতুন যারা চ্যানেলে আসছো, নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করতে থাকবে। কারণ এখন কিন্তু আমরা তোমাদের ফ্রিতে কোয়ালিটি কন্টেন্ট বা ফ্রিতে তোমাদের ধামাকা ধামাকা ক্লাস দিয়ে দেবো, যেটা কিন্তু তোমার আপকামিং এক্সামে, যে কোনো এক্সামের জন্য কিন্তু অনেক অনেক হেল্প করবে। ওকে, তো স্যার শুরু করুন। গুড ইভিনিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে 1 জুলাই অর্থাৎ ডক্টরস ডেতে বা আমাদের এসবিআই প্রতিষ্ঠিত দিবসে অথবা বলতে পারি জিএসটি দিবসে আমার ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত। আমরা আগামী দিন যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে পশ্চিমবঙ্গের, সেই পরীক্ষাগুলোর ধরন কেমন, প্রশ্ন কেমন, কি করে জিকে পার্টটা পড়তে হয়, বিশেষ করে যারা একটু জিকেতে সমস্যা বোধ করো তাদের জন্য ক্লাসটা অনেক উপকারী এবং তুমি নিজেই বুঝতে পারবে অন্যান্য ক্লাসের থেকে কিভাবে আমাদের ক্লাসটা ডিফারেন্ট। চলো দেখি আমরা সরাসরি কোনো রকম ভূমিকা ছাড়াই প্রশ্নের মধ্যে আসি এবং কিভাবে প্রশ্নগুলোকে সলভ করছি সেটাকে দেখি। কম্পিটিটিভ এক্সামের হিস্ট্রি একটা দারুণ পার্ট এবং হিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন আসে। তোমরা যে কোনো পরীক্ষা দেখো, দেখবে মডার্ন হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসে। আজকে মডার্ন হিস্ট্রির প্রথম প্রশ্ন তোমরা দেখো কিভাবে প্রশ্নটাকে আমরা অ্যানালাইজ করছি। প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি বন্দে মাতরম গানটি গাওয়া হয়? দেখো, এই বন্দে মাতরম গান, এই গানটি আমি প্রথমেই বলে নিই, এটা আনন্দমঠ আনন্দমঠ উপন্যাসের অংশ। আবারও বলছি, বন্দে মাতরম এই গানটি আনন্দমঠ উপন্যাসের অংশ, যে আনন্দমঠ লেখা হয়েছিল 1882 সালে। এই আনন্দমঠের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ উপন্যাসের লেখক। ঠিক আমাদের আহ, আমাদের নৈহাটির কাঁঠালপাড়া গ্রামের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনের 1896 সালে। ভালো করে দেখো, অপশন সি এখানে আছে, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে 1896 সালের কলকাতা অধিবেশন। 1896 সালের কলকাতা অধিবেশন। এই অধিবেশনের সভাপতি করেছিলেন রহিমাতুল্লাহ সাহানি। রহিমাতুল্লাহ সাহানি। ঠিক, এই রহিমাতুল্লাহ সাহানি কে ছিলেন? কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি। কংগ্রেসের দ্বিতীয়, আমি সেকেন্ড লিখছি, তোমরা এটাই বুঝতে পারবে, কংগ্রেসের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় মুসলিম সভাপতি। তাহলে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আমরা সবাই জানি তিনি হচ্ছেন বদরুদ্দীন তৈয়বজি। আমরা বদরুদ্দীন তৈয়বজির কথা অনেকে জানি, কিন্তু দ্বিতীয়টা জানি না। ডাব্লিউবিসিএস পরীক্ষায়, মেন্সে এই পরীক্ষায় প্রশ্নটা এসে, এটা আসার মতো প্রশ্ন, যে দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন? রহিমাতুল্লাহ সাহানি। এই 1896 সালের এই অধিবেশনে বিশেষ, আমাদের এই অধিবেশনটাতে বিশেষ একজন ব্যক্তি উপস্থিত ছিলেন কলকাতাতে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই অধিবেশনে উপস্থিত ছিলেন এবং যদু ভট্ট, তোমরা জানো যদু ভট্ট উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা গেয়েওছিলেন। এই বন্দে মাতরম গানটি আমরা মূলত কত সেকেন্ডে গেয়ে থাকি? এই গানটি আমরা গেয়ে থাকি 66 সেকেন্ডে। এই বন্দে মাতরম দেখো, এখানে আমি মার্ক করছি 66। যেমন ভাবে আমরা আমরা জনগণ মন বা জাতীয় সঙ্গীতটা 52 সেকেন্ডে গাইছিলাম, এই বন্দে মাতরম গানটাও কিন্তু 66 সেকেন্ডে গাওয়া হয়। এই আনন্দমঠ উপন্যাস থেকে বিখ্যাত একটা ঘটনা জানতে পারি, পরীক্ষায় বারবার প্রশ্ন জিজ্ঞাসা করেছে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কথা কোন উপন্যাস থেকে জানা যায়? সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাস থেকে জানা যায় সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কথা। 1763 সালে যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ শুরু হয়েছিল, যার নেতা ছিলেন মজনু শাহ, মুসা শাহ, তাদের কথা কিন্তু আমরা জানতে পারি। মিসলেনিয়াস পরীক্ষা তোমরা যারা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন কি হতে পারে? এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। কি জিজ্ঞাসা করতে পারে? ক্যারেক্টার বা চরিত্র জিজ্ঞাসা করতে পারে, বা উপন্যাস। যেমন
দেবী চৌধুরানী উপন্যাসের স্রষ্টা কে? যেমন আনন্দমঠ উপন্যাসটি কে লিখেছে? কৃষ্ণকান্তের উইল। তারপরে কপালকুণ্ডলা, তোমরা কপালকুণ্ডলা উপন্যাসের কিছুটা পার্ট পড়েছো, আমিও পড়েছি। যেটা পড়েছিলাম নবকুমারের কথা, নবকুমার বলে ক্লাস 9-এ আমাদের একটা ছিল, সেই তার মধ্যে একটা লাইনও আমরা পড়েছিলাম, সাগর সঙ্গমে নবকুমার, তার মধ্যে একটা লাইন পড়েছিলাম, লাইনটা তোমাদের মনে করাই আমি। দুরাদয় চক্র নিভৎস তম্বি তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বর আসে ধারা নিবত্তের কলঙ্ক রেখা। এইভাবে এক একটা প্রশ্নে তুমি যদি অ্যানালাইজ করতে পারো। এখানে অপশনগুলো দেখো, 1920 সাল খুব ইম্পর্টেন্ট, মনে পড়ছে? অসহযোগী আন্দোলন 1906 সাল মনে পড়ছে? এই অধিবেশনে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেছিলেন 1906 সাল। এখানে স্বরাজ কথাটা প্রথম ব্যবহার করেছিল। স্বরাজ কথাটা প্রথম কোথায় ব্যবহার হয়েছিল? 1906 সালে। মনে পড়ছে 1906 সালে ঢাকাতে আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে মঞ্জিল ভবনের দ্বিতীয় তলে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের মুসলিম লীগ। যেই মুসলিম লীগের পড়েছিলাম আগা খানের কথা, যেই মুসলিম লীগের সাথে যুক্ত ছিল সালিমুল্লাহর কথা, মনে পড়ছে? সেই 1906 সাল। আর 1922 সালে ওটাও তো আমরা জানি, গয়া অধিবেশনের কথা। তেমনি এক একটা প্রশ্ন এইভাবে তোমাকে অ্যানালিসিস করে পড়তে হবে, তবেই কিন্তু আনসারের কাছাকাছি তুমি পৌঁছাতে পারবে। চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। একটা প্রশ্নেই যদি এত টাইম লাগাই তাহলে শেষ করা তো সম্ভব হবে না, এই জন্য দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলছে। প্রশ্ন দেখো, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতার সময় বহুবার বহু পরীক্ষায় দিয়েছে, ইভেন WBCS এও দিয়েছে। জওহরলাল নেহরু, স্পেলিংটা ভুল আছে একটু, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, JB কৃপালিনী। সবাই জানি আমরা এই আনসারটা কি হবে? এই আনসারটা হবে JB কৃপালিনী। JB কৃপালিনী। আমি তোমাদের এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, প্রশ্নটা রিলেভেন্ট এর প্রসঙ্গে, এটা HW তোমাদের জন্য। ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? ভারতবর্ষের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, অবশ্যই স্বাধীনতার পরে, এবং কোন রাজ্যে ছিলেন তিনি? ঠিক, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম বলবে, তাহলে এটাই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বাকি আমি প্রশ্নগুলো বলছি, দেখো চক্রবর্তী রাজা গোপালাচারী, এনার নাম তোমরা সবাই শুনেছো। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পদে যিনি অধিষ্ঠিত ছিলেন তিনি হচ্ছেন আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী। সিআর ফর্মুলার নাম আমরা শুনেছিলাম না? সিআর ফর্মুলা কে দিয়েছিলেন? এই চক্রবর্তী রাজা গোপালাচারী সিআর ফর্মুলা দিয়েছিলেন, মনে পড়ছে? তারপরে দেখো মৌলানা আবুল কালাম আজাদ, খুব ইম্পর্টেন্ট নামটা, ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম আমরা জানি, মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে দেখো এ ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের লেখককে, প্রশ্ন আমরা পড়েছি, সরি জওহরলাল নেহরু, ওটা আনসার হবে ডিসকভারি অফ ইন্ডিয়া। আর আরেকটা প্রশ্ন আমি বলি মৌলানা আবুল কালাম আজাদ থেকে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, জিজ্ঞাসা করে কংগ্রেসের প্রথম ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন? সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। 1923 সালে তিনি আমাদের প্রথম আর কি প্রেসিডেন্ট হয়েছিলেন। মনে রাখবে কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট যখন হয়েছিলেন তখন আবুল কালামের বয়স ছিল মাত্র 35 ইয়ার্স ওল্ড, 35 বছর বয়স। এবং এখান থেকে মিল কি পাওয়া যায় দেখো, ভারতবর্ষের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে তাকে কিন্তু এই 35 বছরই বয়স লাগে, কোথাও একটা দেখো সিমিলারিটি আছে। এই জন্যই আমি প্রশ্নটা বললাম। জওহরলাল নেহরু সম্পর্কে অনেক কথা বলা যায়, কিন্তু ওই যে বললাম বেশি ইনফরমেশন দিতে গেলে আমরা ক্লাস শেষ করতে পারবো না, কারণ আমাদের একটা টার্গেট থাকে সব প্রশ্নগুলোকে অল্প অল্প করে ব্যাখ্যা দেওয়ার। আমরা বলবো যখন জওহরলাল নেহরু উত্তর থাকবে তার উপর ইন ডিটেলস আরো বেশি বেশি বলবো। ঠিক, দেখো পরবর্তী প্রশ্নে আমরা আসি। কি বলছে পরবর্তী প্রশ্ন? পূর্ব কলকাতার জলাভূমি কত সালে রামসর সাইটের মর্যাদা পায়? এখানে এই রামসর কথাটা দেখো, রামসর কথাটা দেখে তোমাদের প্রথম একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল এই রামসর কথার শব্দটি কিসের সাথে যুক্ত? অপশন এ বনভূমি সংরক্ষণ, অপশন বি জলভূমি সংরক্ষণ, অপশন সি ধর্মীয় কারণ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। রামসর বা আমাদের পুরুষোত্তম বা আমাদের প্রভু রামকে দেখে আমরা কিন্তু ধর্মীয় কারণের সাথে ব্যাখ্যা করব না। রামসর একটা কনফারেন্সের নাম, আমরা জানি 1971 সালে ইরানে, 1971, আমি আবারও বলছি 1971 সালে ইরানে একটা কনফারেন্স হয়েছিল জলাভূমিকে বাঁচানোর জন্য। কত তারিখ? 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি একটা কনফারেন্স হয়। এই কনফারেন্সে কি হয় যে ইরানের জলাভূমিকে সংরক্ষণ করার কথা বলা হয়। এই যে কনফারেন্সটার নাম অনুসারে বা কনফারেন্স যেখানে হয়েছিল বা কনফারেন্সের বিশেষ পরিচিতি অনুসারে আমরা এখানে কি বলে থাকি? জলভূমি সংরক্ষণকে
রামসার কনফারেন্স বলে থাকি। এই 2রা ফেব্রুয়ারি এই দিনটাও একটা বিশেষ ইম্পর্টেন্ট ডে। আমরা এই দিন পালন করে থাকি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে অর্থাৎ বিশ্ব জলাভূমি দিবস। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে অর্থাৎ বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস হিসেবে আমরা পালন করে থাকি, কারণ ওই 1931 সালে 2রা ফেব্রুয়ারি কিন্তু আমাদের কনফারেন্স হয়েছিল বলে। তো সেই অনুসারে ভারতবর্ষের জলাভূমি সংরক্ষণকে আমরা রামসার সাইট বলে থাকি। ভারতবর্ষে মোট রামসার সাইট বর্তমানে, খুব ইম্পর্টেন্ট, কতগুলো? 80টা। 80টা রামসার সাইট। এগুলো সবার পাশে কিন্তু সাল হবে, হ্যাঁ, 2000 সাল, 2010 সাল, 2002 সাল, 2005 সাল। ভারতবর্ষে বর্তমানে কতগুলো? 80টা। আগে কতগুলো ছিল? 75টে ছিল, দিয়ে আবার 5টা বাড়লো। তার মধ্যে পশ্চিমবঙ্গে রামসার সাইট আছে কতগুলো? পশ্চিমবঙ্গে রামসার সাইট আছে দুটো। আবারও বলছি, পশ্চিমবঙ্গে রামসার সাইট আছে দুটো। প্রথম যে রামসার সাইট সেটা হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। কোন অঞ্চলটা তাহলে বর্তমানে? তোমরা ওই সল্ট লেক এরিয়া দেখেছো, সল্ট লেক রিজিয়ন, ওই সাইডটা যেখানে ওই যে ভেড়ি বা আমাদের বিভিন্ন জলকার আছে যেই অঞ্চলগুলো, ওইটাই ওই ওয়েটল্যান্ড সাইডের মধ্যেই মূলত পড়ে। 2002 সালে, এটা সঠিক আনসার, 2002 সালে, ঠিক। পশ্চিমবঙ্গে আর একটা রামসার সাইট আছে পূর্ব কলকাতা ছাড়া, সেটা হচ্ছে আহ সুন্দরবন। সুন্দরবন, এটা আনসার 2002 সাল হবে। আর একটা কি বললাম? সুন্দরবন। সুন্দরবন কত সালে রামসার সাইট পেয়েছে সুন্দরবন? সুন্দরবন রামসার সাইট পেয়েছে 2019 সালে। 2019 সালে। এবং ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট রামসার সাইট হচ্ছে সুন্দরবন। ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম বা সবচেয়ে বড় হচ্ছে এই সুন্দরবন। আশা করা যায় তোমাদের ক্লাস ভালো লাগছে। ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে আজকে প্রথম। তোমরা যদি বলো ক্লাস ভালো হচ্ছে, আরো আমরা ইনফরমেটিভ ক্লাস তোমরা পাবে, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না অবশ্যই। আর পারলে তোমরা কমেন্ট করবে কার কেমন লাগলো ক্লাসটা, আমি অবশ্যই তোমাদের জন্য HW দিয়ে রাখবো। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? আজকে শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম বড় স্ক্রিনের ভিডিওতে, যে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক আনসার হবে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণতম জেলা। সরি, পশ্চিমবঙ্গের সব 23টা জেলা আছে, আমি স্লিপ অফ টাং, রাজ্য মনে হয় বলে ফেলেছি, খেয়াল নেই। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণতম জেলা। আবারও বলছি, পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণতম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। এখানেই কিন্তু আমাদের সুন্দরবনটা আছে। যাই হোক, 1983 সালে, 1983 সালে অশোক মিত্র কমিটির সুপারিশে, আবারও বলছি, 1983 সালে অশোক মিত্র কমিটির সুপারিশে 1986 সালে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভাগ হয়। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের একেবারে দক্ষিণে অবস্থিত পশ্চিমবঙ্গে, যদিও রিসেন্ট দক্ষিণ চব্বিশ পরগনাকে বাইফার্কেট করার কথা আছে, সুন্দরবন ডিস্ট্রিক্ট হবে, তোমরা সবাই জানো। 1983 সালের অ্যাকচুয়ালি 24 পরগনায় নাম ছিল টোটাল পুরোটা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে। 1983 সালে অশোক মিত্র কমিটি গঠন করা হয় এবং 1986 সালে ভাগ হয়ে যায়। এই 1983-র কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে। তোমাদেরকে একটু কথা বলি। 1983 সালে ভারতবর্ষ প্রথম ক্রিকেটে বিশ্বকাপ পায় কপিল দেবের নেতৃত্বে। ভারতবর্ষ প্রথম ক্রিকেটে বিশ্বকাপ পায় 1983 সালে, তাই তো? তারপর আমরা দেখেছিলাম 2011 সালে মহেন্দ্র সিং ধোনি, এবং তারপর পরপর আমরা দুটো এও দেখলাম, আমাদের টি-20 বিশ্বকাপ 2007 এবং 2024 সালে। ভারতবর্ষ প্রথম বিশ্বকাপ পেয়েছিল কপিল দেবের নেতৃত্বে 1983 সালে। আজকে তোমাদের এখান থেকে HW প্রশ্ন, ভারতবর্ষ যখন প্রথম বিশ্বকাপ জিতেছিল সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল? ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছিল 1983 সালের আমাদের বিশ্বকাপ জয়ে? এবং ওই কাপটার নাম কি ছিল? ওই কাপটার নাম ওয়ার্ল্ড কাপ ছিল না অবশ্যই, হ্যাঁ, ওই কাপটার নাম কিন্তু ওয়ার্ল্ড কাপ ছিল না। কাপটার নাম কি ছিল? আর একটা প্রশ্ন, খেলা কত ওভারের হতো তখন? তখন কিন্তু 50 ওভারের খেলা হতো না ওয়ার্ল্ড কাপ, তখন আরো বেশি হতো। খেলা কত ওভারের হতো অবশ্যই আমাকে জানাবে। কাকে হারিয়েছিল 1983 সালে, এটাও আমাকে তোমরা বলবে, যেহেতু যারা খেলা পছন্দ করো তাদের তাদের জন্য প্রশ্নটা বিশেষ করে। 1983 সালে তোমরা জানো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল ভারতবর্ষের অনেকটা জায়গাগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের তাজমহল। 1983 সালে তাজমহল তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেয়েছিল, তোমরা জানো তাজমহল। এটা অবস্থিত কোথায়? আগ্রাতে অবস্থিত, যমুনা নদীর তীরে। আগ্রাতে অবস্থিত, ইউপির আগ্রাতে অবস্থিত, যমুনা নদীর তীরে অবস্থিত। আর এখানে মমতাজ আর শাহজাহানের
কবরস্থ করা আছে এই তাজমহলের মধ্যে, তাই তো? আচ্ছা, এছাড়া যদি বলি 1983 সালে ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে সারকারিয়া কমিশন মনে পড়ছে? সারকারিয়া কমিশন কত সালে হয়েছিল? 1983। সারকারিয়া কমিশন হয়েছিল 1983। ঠিক। আরো ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন এখান থেকে বলা যাবে, ওই যে পূর্বেই বলেছি, তাহলে আমরা তো ক্লাস শেষ করতে পারবো না। ওটাও আমাদের উদ্দেশ্য, ক্লাসকে শেষ করা। দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কি অপেক্ষা করছে। যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা লাইক এন্ড কমেন্ট করবে। অমর্ত্য সেন কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পান? দেখো নোবেল পুরস্কার থেকে প্রতি বছর কম বেশি আমাদের প্রশ্ন দেয়। তোমরা সবাই জানো অমর্ত্য সেন ইকোনমিক্সে নোবেল পুরস্কার পান, কিন্তু এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রশ্ন, পরীক্ষায় এসে এবং পরীক্ষায় আসবেই। ঠিক, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ভিভিআই, দেখো আমি লিখে দিলাম ভিভিআই। ঠিক, ভিভিআই পরীক্ষার আসার মতো প্রশ্ন। দেখো এই যে নোবেল পুরস্কারটার ইতিহাস তোমাকে জানতে হবে, কার নাম অনুসারে এই নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তোমরা সবাই জানো আলফ্রেড নোবেলের নাম অনুসারে, আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। আবারও বলছি, 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, এবং অনেক পরে 1969 সালে, 68 সালে মোটামুটি পাস হচ্ছে, 69 সাল থেকে শুরু হচ্ছে আমাদের কিসে, আমাদের ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া, তাই তো? তো এবারে অমর্ত্য সেন যে বিষয়ে নোবেল পুরস্কার পাচ্ছেন সেটা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমি, অপশন সি, ওয়েলফেয়ার ইকোনমিতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাচ্ছেন। আমি তোমাদের এখান থেকে আর একটা এইচডব্লিউ প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তোমরা যারা শান্তিনিকেতনে অর্থাৎ বিশ্বভারতীতে বেড়াতে যাবে, দেখবে বিশ্বভারতীর ওখানেই আমাদের অমর্ত্য সেনের বাড়ি আছেন, বাড়ি আছে, এবং তোমাদের গাইডরাও কিন্তু দেখিয়ে দেবে এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। ঠিক। আমরা পরবর্তী প্রশ্নে আসবো। নোবেল সম্পর্কে আমরা পুরো একদিন ক্লাস করাবো, নোবেলের ইতিহাস নিয়ে। পশ্চিম ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা জানি, 1913। পরপর যে আমাদের নোবেল পুরস্কার পেয়েছে, কিসে পেয়েছে, কোন বিষয় পেয়েছে, কত সালে পেয়েছে, কেন পেয়েছে, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা বলবো। হ্যাঁ, তোমরা কিন্তু ইনফরমেশন গুলো শুনতে থাকবে, গল্পগুলো শুনতে থাকবে, এর পিছনের গল্পটা কিন্তু খুব মজার। ঠিক। দেখো পরবর্তী প্রশ্ন আসি আমি তোমাদের জন্য। দেখো কি বলছে, গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতবর্ষ হকিতে প্রথম কবে সোনা জিতেছিল? তোমরা জানো 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্স শহরে প্রথম অলিম্পিক শুরু হয়, আর আধুনিক অলিম্পিক মোটামুটি শুরু হচ্ছে 1896 সালে। তারপর তোমরা 776 খ্রিস্টপূর্বাব্দে, প্রশ্নটা ছিল এখানে গ্রীষ্মকালীন অলিম্পিক ভারতবর্ষ প্রথম কবে সোনা জয়লাভ করেছে। তো আমি কি বললাম, ভারতবর্ষ প্রথম অলিম্পিক এটা শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্স শহরে, 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্স শহরে। তোমরা যদি বলো আধুনিক অলিম্পিক কবে শুরু হয়েছে, সেটা হচ্ছে 1896 সালে আধুনিক অলিম্পিক শুরু হয়েছে। আধুনিক অলিম্পিকের জনক তোমরা সবাই জানো, প্রথম শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে, 776 খ্রিস্টপূর্বাব্দে। বর্তমানে বর্তমানে যেটা বা আধুনিক অলিম্পিক যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 1896 সালে, 1896 সালে। তোমরা এটাও জানো এই আধুনিক অলিম্পিকের জনক যাকে আমরা বলি পিয়ার দা কুবারতিনকে বলি। যাই হোক, সব কথা তো ইনফরমেশন লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমার মুখে যেটা বলছি সেটাই তোমরা কিন্তু নোট করবে। ঠিক, তাহলে আমরা বললাম কি, প্রথম অলিম্পিক 776 বিসি, আর আধুনিক অলিম্পিক হচ্ছে 1896 সালে। এবারে দেখো প্রশ্ন যেহেতু আমাদের জিজ্ঞাসা করেছে ভারতবর্ষ প্রথম হকিতে কবে সোনা জিতেছিল, এটা আনসার কিন্তু হবে 1928 সালে। 1928 সালে ভারতবর্ষ প্রথম হকিতে সোনা জেতে। তোমরা জানো 28, 32, 36 পর পর ভারতবর্ষে একেবারে হকিতে স্বর্ণযুগ চলছিল, কারণ এই সময় হকির জাদুঘর ধ্যানচাঁদের সময় ছিল, তাই না? আমরা সবাই জানি এই সময় আর কি ধ্যানচাঁদ তিনি আর কি হকিতে নেতৃত্ব দিচ্ছেন, তাহলে তো অবশ্যই ভারতবর্ষে আর কি হকিতে আমাদের গোল্ড নিয়ে আসবেন। এবারে একটা বিষয় দেখো, এই অলিম্পিক ডে আমরা কবে পালন করে থাকি, বা অলিম্পিক দিবস কবে পালন করে থাকি, এটাও পরীক্ষায় প্রশ্ন দেয়। অলিম্পিক ডে আমরা পালন করে থাকি 23 জুন, 23 জুন। প্রতি বছর আমরা 23 জুন তারিখে অলিম্পিক দিবস, 23 জুন তারিখে আমরা অলিম্পিক দিবস পালন করে থাকি। অলিম্পিকে দেখবে তোমরা 5টা লোগো আছে, গোল গোল টাইপসের, গোল গোল এরকম 5টা একটার সাথে একটা লোগো মিলিয়ে আছে, তাই না? এই 5টা লোগো কিন্তু 5টা মহাদেশকে ডিনোট করে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেয়, এবং 5টা কালারের হয়। কোন লোগোটা কোন কালারের হয়, যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই।
পরীক্ষায় বলবে কালো রঙের লোগোটা কোন মহাদেশকে ডিনোট করে। ব্ল্যাক বললে অবশ্যই বুঝতে পারো কালো চামড়ার মানুষ অধিকাংশ আফ্রিকান মানুষদেরকে বোঝায়, তাহলে ব্ল্যাক হচ্ছে আফ্রিকাকে ডিনোট করে। ঠিক, যদি বলে নীল, নীল রঙের সার্কেল কাদের ডিনোট করে, তো নীল অবশ্যই এটা ব্লুকে ডিনোট করে হচ্ছে ইউরোপ। ইউরোপীয় যারা মানুষ তারা দেখবে অনেক ওদের আইয়ের আমাদের এটা ওটা কিন্তু নীল রঙের মতো বা ব্লু টাইপস এর দেখতে হয়, এইভাবে মনে রাখতে পারবে। হ্যাঁ, যদি বলে লাল, লাল কোথায় হয়, লাল হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা। কি করে মনে রাখবে লাল আমেরিকা, দেখবে সবচেয়ে বেশি মাংস এক্সপোর্ট বা ইম্পোর্ট বা পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়, অবশ্যই আমেরিকার শিকাগোতে। তাই মাংসর কালার কেমন হয় অধিকাংশ দেখতে লাল রঙের হয়, তাই না? তো লাল এইভাবে কিন্তু মনে রাখতে পারো। ঠিক, এছাড়াও দেখো যদি বলে হলুদ এবং সবুজ, তো হলুদের ক্ষেত্রে আনসার হবে হচ্ছে আমাদের হলুদের ক্ষেত্রে আনসার হবে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া, এবং সরি আমাদের এশিয়া, এবং সবুজের ক্ষেত্রে আনসার হবে কিন্তু আমাদের আহ, কি বাকি রইলো, অস্ট্রেলিয়া। এই অলিম্পিক থেকে পরীক্ষায় আমাদের আরো প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন লাস্ট অলিম্পিক আমাদের কোথায় হয়েছে, কে কোন বিভাগে পুরস্কার পেয়েছেন, ঠিক পরবর্তী অলিম্পিক কোথায় হবে, তারপরেরটা কোথায় হবে। এইভাবে কিন্তু আমাদের মিসলেনিয়াস পরীক্ষাতে এবং বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। আমরা সেগুলো আলোচনা করব। তোমরা দেখো পরের প্রশ্নটা, যখন আমরা পার্টিকুলার অলিম্পিক নিয়ে আলোচনা করব ইন ডিটেলস, তার মধ্যে আলোচনা করবে স্পোর্টস নিয়ে। ঠিক, দেখো পরবর্তী প্রশ্নে আমরা আসি। প্রশ্ন কি বলছে দেখো, কোন টাইগার রিজার্ভ কিংফিশার প্যারাডাইস নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডব্লিউবিসিএস মেন্স 2014 2014 প্রশ্ন। তোমরা ডব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন তুলে দেখবে 2014 সালের প্রশ্ন, এই পরীক্ষাটা এসেছিল মিসলেনিয়াস পরীক্ষার জন্য। খুব ইম্পর্টেন্ট, শুধু মিসলেনিয়াস নয়, যে কোনো পরীক্ষার জন্য। কোন টাইগার রিজার্ভ কিংফিশার প্যারাডাইস নামে পরিচিত? মনে রাখবে যে কতগুলো প্রজাতি কিংফিশার দেখা যায় সবচেয়ে বেশি কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলে দেখা যায়। তো এই জন্য সুন্দরবনকে আমরা কিংফিশার প্যারাডাইস নামে চিনি। এই সুন্দরবন থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেছে। মনে রাখবে সুন্দরবন দুটো অংশের পার্ট, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং ইন্ডিয়া ভারত, আমাদের ইন্ডিয়ার মধ্যে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এই সুন্দরবন অঞ্চলের মানে বেশিরভাগ অংশ দখলীকৃত বা বেশিরভাগ অঞ্চলটি এখানেই আছে। খুব সামান্য পরিমাণে সুন্দরী গাছের কিছুটা অংশ এক্সটেন্ড পার্ট আমাদের উত্তর চব্বিশ পরগনার সাউদার্ন পার্টে লক্ষ্য করা যায়, তবে ওটা সুন্দরবনের পার্ট নয় বলেই বিবেচিত হয়। এই সুন্দরবন থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়। কেমন প্রশ্ন দেয় দেখো, তোমরা শুনে থাকবে। এই যেমন টাইগার রিজার্ভ, সুন্দরবন কত সালে টাইগার রিজার্ভ পেয়েছে? আমি আবারও বলছি, সুন্দরবন কত সালে টাইগার রিজার্ভ পেয়েছে? পরীক্ষায় প্রশ্ন দিয়েছে 1973, লিখে রাখো 1973 সালে সুন্দরবন টাইগার রিজার্ভ কবে পাচ্ছে? 1973 সালে। সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে পাচ্ছে? টাইগার রিজার্ভ বললাম 1973, ন্যাশনাল পার্ক, এনপি লিখে রাখছি, এনপি ন্যাশনাল পার্ক কবে পাচ্ছে? 1984 সালে ন্যাশনাল পার্ক পাচ্ছে, 1984 সালে ন্যাশনাল পার্কের মর্যাদা পাচ্ছে। সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে পাচ্ছে? এটাও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে 1987 সালে, 1987 সালে। ঠিক, সুন্দরবন রামসার সাইট কবে পাচ্ছে? আজকেই বললাম রামসার সাইট কবে পাচ্ছে? 2019 সালে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় রামসার সাইট। এবারে একটা জিনিস এখানে দেখো, আমি পূর্বেই বলেছি 1984 সালে কি হচ্ছে, 1984 সালে আমাদের ন্যাশনাল পার্ক পাচ্ছে, তাই তো? এই ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কতগুলো আছে? 6টি ন্যাশনাল পার্ক আছে। ন্যাশনাল পার্ক দেখো, ন্যাশনাল পার্ক আমি পশ্চিমবঙ্গটা বলবো, ইন্ডিয়ার দিকে বলবো না। পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 6টি ন্যাশনাল পার্ক আছে। 1984 বললাম, 1984 সালে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে অনেকগুলো ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে কি বলতো, অপারেশন ব্লু স্টার, মনে আছে? যে ওই যে স্বর্ণ মন্দিরে অপারেশন চালিয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, পরবর্তীতে ইন্দিরা গান্ধী এর জন্য হতে হয়েছিল অপারেশন ব্লু স্টার এই 1984 সালে। আবার নতুন করে একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হচ্ছেন, আমাদের রাজীব গান্ধীর কথা আমরা শুনেছিলাম। যাই হোক, এই পশ্চিমবঙ্গের 6টা ন্যাশনাল পার্কের মধ্যে 6টার নাম আমি বলছি এবং কোন জেলাতে অবস্থিত জিজ্ঞাসা করে দেয়। সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা, এটা মনে রাখবে। আচ্ছা, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা বললে কোথায় হবে? সিঙ্গালীলা বললে আনসার হবে হচ্ছে আমাদের দার্জিলিং, হ্যাঁ।
আচ্ছা, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, আনসার কি হবে? কালিম্পং, কালিম্পং, নেওড়া ভ্যালি কালিম্পং, হ্যাঁ। আচ্ছা, তারপরে যদি বলি বক্সা, বক্সা কি করে মনে রাখবে? দেখবে বক্সার কাছাকাছি শব্দ হচ্ছে, ট্রিক্স দিচ্ছে, মন দিয়ে শুনবে। বক্সার কাছাকাছি শব্দ হচ্ছে বক্সিং, ভালো বক্সিং খেলতে মানে একটা প্লেয়ারের নাম বলো, তোমরা সবাই জানো মোহাম্মদ আলী, তাহলে আলী দিয়ে শুরু একটা পশ্চিমবঙ্গের জেলার নাম বলো, আলিপুরদুয়ার, তাহলে বক্সা কি হবে? আলিপুরদুয়ার, ঠিক আছে। তারপরে দেখো জলদাপাড়া, জলদাপাড়া, জলদাপাড়া কোথায়? জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, জলদাপাড়া হচ্ছে আলিপুরদুয়ার। আর লাস্ট অ্যান্ড ফাইনাল গরুমারা, গরুমারা, জলদাপাড়া বললাম আলিপুরদুয়ার, আর গরুমারা হচ্ছে আমাদের জলপাইগুড়ি, গরুমারা হচ্ছে জলপাইগুড়ি, ঠিক। এই ছটা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করেছে এবং দেওয়ার মতো প্রশ্ন। দেখি আমরা পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখান থেকে আরো অনেক প্রশ্ন দেয়, বক্সা থেকে প্রশ্ন দেয়, নাগার্জুন সাগর থেকে প্রশ্ন দেয়, নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? দেখবে এখানে একটা ট্রিক্স দিই, দেখো এই যে নাগার্জুন সাগর দেখছো, নাগার্জুন সাগর, দেখো দেখো আহ এর মধ্যে তুমি আনসার পেয়ে যাবে নাগার্জুন, নাগার্জুন, কৃষ্ণা অর্জুন বলে আমরা সবাই চিনি, কৃষ্ণা অর্জুনকে সবাই আমরা চিনি কম বেশি। এবং কৃষ্ণা অর্জুন, তো বলো এই যে চরিত্রটা আমরা পাই, তো এই চরিত্রের সাথেই মিল আছে, কৃষ্ণা নদীর উপরেই আছে নাগার্জুন সাগর ড্যাম, কৃষ্ণা নদীর উপরে আছে নাগার্জুন সাগর ড্যাম। দুর্গাপুরের কথা তো আমরা রিসেন্ট শুনেছি, নিউজে এসে আমাদের নতুন করে যে টাইগার রিজার্ভ হয়েছে, সেটাকে আমরা নাম অনেকেই আমরা জানি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছি, দেখো কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিসেন্ট তার ডেট অফ বার্থ বা জন্মদিবস চলে গেল, এটা আনসার হবে ভার্গিস কুরিয়েন্ট। সাদা বিপ্লব এই কথাটা যুক্ত দুগ্ধের সাথে, দুগ্ধ বা দুধ, দেখো আমি সাদা বিপ্লবের নিচে লিখলাম দুগ্ধ, সাদা বিপ্লবের নিচে লিখলাম দুগ্ধ বা দুধ। তো এই দুগ্ধ দিবস, বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় 1 জুন, 1 জুন দুগ্ধ দিবস পালন করা হয়, 1 জুন দুগ্ধ দিবস পালন করা হয়। কার জন্মদিনে? ভার্গিস কুরিয়েন্টের জন্মদিনে, ভার্গিস কুরিয়েন্টের জন্মদিনে এই দুগ্ধ বিপ্লব কথাটি যুক্ত, হুম, এই দুগ্ধ বিপ্লবের সাথে যুক্ত বিখ্যাত একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড, কি বললাম? অপারেশন ফ্লাড দুগ্ধ বিপ্লবের সাথে যুক্ত, অপারেশন ফ্লাড, আবারও বলছি অপারেশন ফ্লাড কথাটা দুগ্ধ বিপ্লবের সাথে যুক্ত, ঠিক। এই দুগ্ধ গবেষণাগার কেন্দ্র, মিল্ক রিসার্চ ইনস্টিটিউশন কোথায় আছে? হরিয়ানার কার্নাল, কি বললাম? হরিয়ানার কার্নাল, রিসার্চ সেন্টার হরিয়ানার কার্নাল, মনে থাকবে। এছাড়াও তোমরা আনন্দ শহরের নাম শুনেছো, আনন্দ, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক। তো হরিয়ানার কার্নাল হচ্ছে বিখ্যাত। ব্যাস, এখান থেকেই আপাতত এটা রাখি, আবার পরবর্তী প্রশ্ন দেখি। এম এস স্বামীনাথনের নাম সবাই আমরা শুনেছি, এম এস স্বামীনাথনের কথা একটু বলে নিই। সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। সবুজ বিপ্লব কথাটা যুক্ত কিসের সাথে? এগ্রিকালচার, ঠিক, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে গ্রিন রেভলিউশন, এগ্রিকালচার মূলত কোন শস্যর সাথে যুক্ত? তাহলে মনে রাখবে শস্য যদি বলে সেটা হচ্ছে গম বা হুইট, গমের সাথে যুক্ত, ঠিক। পৃথিবীর প্রথম সবুজ বিপ্লব হয়েছিল মেক্সিকোতে, মেক্সিকোতে, কোথায় বললাম? পৃথিবীতে প্রথম হয়েছিল মেক্সিকোতে। কে কে ছিলেন পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক বা গ্রিন রেভলিউশনের জনক? তার নাম কি বলতে পারবে? পৃথিবীতে প্রথমে এই সবুজ বিপ্লবের জনক ছিলেন নরম্যান বোরলগ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই সবুজ বিপ্লব প্রথম নরম্যান বোরলগ, নরম্যান বোরলগ, ঠিক। এই সবুজ বিপ্লব প্রথম কোন রাজ্যে হয়েছিল? তোমরা সবাই জানো পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানাতে হয়েছিল, ঠিক, পাঞ্জাব হরিয়ানা। যে পাঞ্জাব হরিয়ানা আলাদা হয়েছে 1966 সালে সাহা কমিশনের ভিত্তিতে, এবং পাঞ্জাব হরিয়ানা হচ্ছে একটাই মাত্র ক্যাপিটাল, কমন ক্যাপিটাল আছে আমরা সবাই জানি চণ্ডীগড়, এবং চণ্ডীগড় নিজে একটা ইউটি আলাদাভাবে, তাই তো, এই পাঞ্জাব হরিয়ানা। আচ্ছা, এটা এই যে সবুজ বিপ্লব প্রথম কত সালে হয়েছিল? 1966 সালে, কত সালে? 1966। পরীক্ষায় 60-এর দশকে এরকমও দিয়েছে, কোন দশকে হয়েছিল? 60-এর দশকে, দশক বললে 60-এর দশক, আর সাল বললে 1966 সাল, মনে থাকবে। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে, এবং এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন পরীক্ষায় এসেছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। আচ্ছা, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, এই পঞ্চায়েত কথাটা আমরা অনেকেই পঞ্চায়েত এরিয়ার মানুষ না, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি দুটো এরিয়াতে আমরা প্রায় শুনে থাকি। এই পঞ্চায়েত ব্যবস্থা, আমি আগে উত্তরটা বলে নিই তারপরে ব্যাখ্যা করছি। এই পঞ্চায়েত ব্যবস্থা 73,
তিয়াত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল। তিয়াত্তরতম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল কত সালে? কত সালে? 1992 সালে। 1992 সালে। পরীক্ষা এটা প্রশ্ন দিয়েছে, কত সালে পঞ্চায়েত ব্যবস্থাকে যুক্ত করা হয়? 1992, 1992 সালে। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, 1992 সালে পশ্চিমবঙ্গের কোন জেলা একে অপরের থেকে আলাদা হয়? 1992 সালে পশ্চিমবঙ্গের কোন জেলা ভেঙে যায়? 1992 সালে পশ্চিমবঙ্গের কোন জেলা ভেঙে যায়? ঠিক। আচ্ছা, এই 73তম সংবিধান সংশোধনী এটা মাধ্যমে এই পঞ্চায়েত ব্যবস্থাকে ভারতীয় সংবিধানে কততম শিডিউলে যুক্ত করা হয়? কততম শিডিউলে যুক্ত করা হয় বলতে পারবে? 11তম শিডিউলে যুক্ত করা হয়। কততম? 11তম শিডিউল বা 11তম তফসিলিতে যুক্ত করা হয়। এই আমাদের পঞ্চায়েত ব্যবস্থার কথা আর কোথায় উল্লেখ আছে? তোমরা ডিপিএসপি পড়বে। কোথায় বললাম? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক, এর আর্টিকেল নম্বর 40-এ সেখানে আমাদের অর্গানাইজেশন অফ পঞ্চায়েতের কথা বলা হয়েছে, যেটা গান্ধীজির থিঙ্কিং ছিল, তাই তো? আর্টিকেল নাম্বার 40-এ এই ডিপিএসপির মধ্যেই পঞ্চায়েতের কথা উল্লেখ আছে। আর যদি বলি কোথায় উল্লেখ আছে, তোমরা সরাসরি চলে যাবে পার্ট 9। আবার বলছি, পার্ট 9, আর্টিকেল 243, পার্ট 9, আর্টিকেল 243 থেকে 243-এর ও, আর্টিকেল 243 থেকে 243-এর ও, এর মধ্যে কিন্তু উল্লেখ আছে আমাদের এই পঞ্চায়েত ব্যবস্থার কথা। এবার যদি আরো কঠিন প্রশ্ন দেয় তাহলে কি প্রশ্ন দেবে? এর সাব ক্লজ গুলো দিয়ে দেবে, যে পঞ্চায়েতে মহিলাদের জন্য রিজার্ভেশন কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে, তোমরা ওই সাব ক্লজের মধ্যে পাবে। যদিও সেটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স এর লেভেলের প্রশ্ন, নর্মাল লেভেলের প্রশ্ন নয়। ঠিক। আর একটা কথা বলি, এই যে পঞ্চায়েতের কথা বললাম, পঞ্চায়েত প্রথমেই কিন্তু ত্রিস্তর ব্যবস্থা ছিল না। তোমরা গ্রাম পঞ্চায়েত, গ্রাম সমিতি এগুলো নাম শুনেছো। আচ্ছা, আমাদের জেলা পরিষদ, কিন্তু প্রথমে দুটো পঞ্চায়েত স্তর ছিল, দুটো মাধ্যম ছিল। তো এই দ্বিস্তরী পঞ্চায়েত মাধ্যম, দ্বিস্তরী পঞ্চায়েত মাধ্যম কোন কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়? মনে রাখবে, দ্বিস্তরী হচ্ছে আমাদের কোন কমিটির মাধ্যমে, এবং এই দ্বিস্তরীটা ত্রিস্তরী করা হয়েছিল কোন কমিটির মাধ্যমে? কোন কমিটির মাধ্যমে? এটা আমি তোমাদের থেকে জানতে চাইবো। সবগুলো আমি বললাম না, আমি জানতে চাইবো তোমাদের থেকে দ্বিস্তরী এবং ত্রিস্তরী কোন কমিটির মাধ্যমে, কত সালে আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে বা আমাদের অ্যাপ্লাই হচ্ছে ভারতীয় সংবিধানে। ঠিক এইরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। মনে রাখবে, এই পঞ্চায়েত ব্যবস্থা অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে স্বায়ত্তশাসন ব্যবস্থার একটা এক্সপেনশন, তাই তো? আমাদের স্বায়ত্তশাসন ব্যবস্থার একটা এক্সপেনশন, যে স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করছেন 1881 সালে লর্ড রিপন। লর্ড রিপনের হাত ধরে যে ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা প্রথম আসছিল, কিন্তু মনে থাকবে? তো ক্লাসটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, দেখো, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখান থেকে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলবো, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা হয়তো অনেকেই শোনোনি কথাটা। প্রথম দেখো, ভারতবর্ষের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটা আনসার সবাই জানো, এটা হচ্ছে সরোজিনী নাইডু, তাই তো? এবার আমি একটা কথা বলছি, শোনো। 1925 সালে কানপুর অধিবেশনে, আবার কি বললাম? 1925 সালের কানপুর অধিবেশনে প্রথম সরোজিনী নাইডু শুধু ভারতীয় নয়, কথাটা এবার গুরুত্বপূর্ণ, শুধু ভারতীয় নয় বরং বাঙালি হিসাবে প্রথম সভাপতি ছিলেন। এবার তোমাদের অনেকের মনে হবে, অনেক বইতে পড়েছো, স্যার আমি পড়েছিলাম নেলি সেনগুপ্ত ছিল। মনে রাখবে, নেলি সেনগুপ্ত বৈবাহিক সম্পর্কে একজন বাঙালি, কিন্তু আসলে তিনি বাঙালি ছিলেন না, তিনি ইংল্যান্ডের মেয়ে। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বিয়ে করে তার নাম টাইটেল চেঞ্জ করা হয় নেলি সেনগুপ্ত, তাই তো? তো এই সরোজিনী নাইডু ইনি আসলে বাঙালি ছিলেন, সরোজিনী চট্টোপাধ্যায় এনার নাম ছিলেন। যেহেতু এনার বাবা আমাদের হায়দ্রাবাদের কলেজে পড়াতেন, নিজামের কলেজে, এজন্য পরবর্তীতে তাদেরকে ওখানে চলে যেতে হয় এবং সাউথ ইন্ডিয়ান ব্যক্তিকে বিয়ে করার পর তার টাইটেল হয় নাইডু। তো সরোজিনী চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি সরোজিনী নাইডু। ঠিক। তোমরা যারা কলকাতার আশেপাশে আমাদের নাগের বাজারের আগে দেখবে এই সরোজিনী নাইডুর নামে একটা বিখ্যাত সরোজিনী নাইডু ওম্যান্স কলেজ আছে, তাই না? তো সরোজিনী নাইডু শুধুমাত্র একজন ভারতীয় হিসাবে নয় বরং বাঙালির একজন গর্ব হিসাবেই বলতে পারি, তিনি প্রথম বাঙালি সভাপতি ছিলেন
1925 সালে। আর প্রথম যদি জিজ্ঞাসা করে মহিলা, তাহলে সেক্ষেত্রে আনসার হবে অ্যানি বেসান্ট, 1917 সাল। আমাদের কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। 1925 সাল, এটা হচ্ছে আমাদের কানপুর অধিবেশন। আর বাকি অপশনগুলো সবাই আমরা জানি। রাজকুমার অমৃতা কাউর প্রথম ভারতবর্ষের কি ছিলেন? হেলথ মিনিস্টার, ভারতবর্ষের প্রথম মহিলা মন্ত্রী স্বাধীন ভারতে কে ছিলেন? রাজকুমার অমৃতা কাউর হেলথ মিনিস্টার ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী, তাই তো? সুচেতা কৃপালিনীর নাম আমরা সবাই শুনেছি। সুচেতা কৃপালিনী, ইনিও কিন্তু বাঙালি ছিলেন, ইনিও বাঙালি ছিলেন। আচ্ছা, বিজয় লক্ষ্মী পণ্ডিত, বিজয় লক্ষ্মী পণ্ডিত এর নামও শুনেছি। কোথায় শুনেছি আমরা? ওই যে আমরা যখন দেখেছিলাম আমাদের জাতিসংঘে, সেখানে তিনি নেতৃত্ব, জাতিপুঞ্জে বা জাতিসংঘ পরবর্তী তার আগে জাতিসংঘ যেটা গঠিত হয়েছিল, সেখানে তিনি কি করছেন? সেখানে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন বা ভারতীয় হয়ে নেতৃত্ব স্থাপন করেছিলেন। তো ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্ত। যদিও আজকের ক্লাসটা বেশি হিস্টোরিক্যাল প্রশ্ন ছিল, পরবর্তী ক্লাস জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, এইভাবে কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। ক্লাস কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ধন্যবাদ। তো প্রত্যেকেই যারা ক্লাসটা দেখছিলে কেমন লেগেছে তোমাদের সাদিক স্যারের ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। এভাবে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? আজকে ছিল তোমাদের ডিএনএ ক্লাস, তাহলে পুরো বুঝতে পেরেছো ব্যাপারটা, পুরো ডিএনএ করে ছেড়ে দিয়েছে স্যার, মানে পুরো ডিটেলস অ্যানালাইসিস কিন্তু স্যার এখানে করেছেন। দেখো আরো স্যার যেটা বলছিল আরো ডিটেলসে কিন্তু বলা সম্ভব, কিন্তু আমি বললাম না স্যার এতটা ডিটেলসে যেতে হবে না, মানে গভীরে যাও, আরো গভীরে যাও। মানে অ্যাকচুয়ালি জিকে এটাই, জিকে হচ্ছে ভার্স্ট সিলেবাস, তুমি এর কিন্তু কুল কিনারা নেই, পড়তে হবে কিন্তু এভাবেই, স্যার যেভাবে বলেছেন তোমাদের কিন্তু এভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? তাহলে এভাবে ক্লাসে এসো, এবং থ্যাংক ইউ যারা এতক্ষণ ক্লাসটা দেখছিলে। স্যারের যেহেতু প্রথম দিন স্যারের লিখতে একটু অসুবিধা হচ্ছিল, স্যারের, তোমরা যারা কথাটা শুনেছো সেটা নোট করে নেবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। আমরা খুব শিগগিরই লাইভ ক্লাস নিয়ে আসতে চলেছি। লাইভ ক্লাস মানে বুঝতে পারছো তো, খেলা কিন্তু জমে যাবে, ওকে? এবং সমস্ত ক্লাসের পিডিএফ নোটিফিকেশন অবশ্যই পেতে তোমরা অবশ্যই যুক্ত থাকবে ইমতিয়াজের ম্যাথ ক্লাস। আমরা এইভাবে আমরা জিকে কিন্তু টিচার তোমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তোমাদের দুর্দান্ত ক্লাস হবে, সেই টপ লেভেলের ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে। ম্যাথ জিকে কিন্তু আমি আছি, তোমাদের জিকে ম্যামও আছেন, উনি সায়েন্সের পার্টটা দেখবেন, এবং কিন্তু তোমাদের ইংলিশ টিচার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। তাহলে এভাবেই তোমরা প্রিপারেশন করতে থাকো, সম্পূর্ণ ফ্রিতে কোয়ালিটি কন্টেন্ট কিন্তু আমি প্রোভাইড করব। ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি গরিব ঘরের স্টুডেন্ট, দুস্থ স্টুডেন্ট যারা পড়াশুনো করছে, তারা সঠিক গাইডেন্স তারা পাচ্ছে না, তাদের জন্য কিন্তু ইমতিয়াজ স্যার ছিল, আছে, থাকবে, ঠিক আছে? তাহলে হোপফুলি সেশন ভালো লেগেছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা।